আবাসন সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ থেকে সরবেন না তারা। অবরোধের ফলে যানজট দেখা দিয়েছে আশপাশের সড়কে। অল্প দূরত্বে যেতেও সময় লাগছে ১ ঘন্টারও বেশি। স্লোগানে স্লোগানে মুখর কাকরাইল মোড়। আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট কাঠামোর অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবিতে অনড় শিক্ষার্থীরা। বুধবার আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, আর কোনো আশ্বাস নয়, দাবি বাস্তবায়ন হলেই ঘরে ফিরবেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার আসলে শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আসলে রয়েছে। এই যে সরকারের কাছে শিক্ষার্থীদের আন্দোলন আসা এবং তারা আসলে এই যে তাদের দ্বারা, তাদের পুলিশ দ্বারা আসলে লাঞ্ছিত হওয়া, এটি আসলে ন্যাক্কারজনক। হলের দাবি এবং যে নতুন ক্যাম্পাস, এইগুলো দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের যে দাবিগুলো আছে, দাবি দাওয়াগুলো আছে, আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের এমন আন্দোলনে কাকরাইল থেকে মৎস্য ভবন পর্যন্ত দুই পাশের সড়কেই যান চলাচল বন্ধ, যার প্রভাব পড়েছে আশপাশের এলাকায়। তেজগাঁও ৭ রাস্তা থেকে এই পর্যন্ত এসে ১ ঘন্টা লাগে। গুলশান ২ থেকে আসলাম, ১ ঘন্টার উপর সময় লাগছে। শিক্ষার্থীরা বলছেন, সরকার আন্তরিক হলেই এই ভোগান্তি কেটে যাবে দ্রুত। জনভোগান্তি তৈরি করা তাদের উদ্দেশ্য নয়। আশা করব যে আমাদের যে দাবিগুলো যেহেতু যৌক্তিক, সেক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হলে জনগণ আমাদের পাশে থাকবে, আমাদেরকে সমর্থন করবে। এত আমাদের সংকট হয়ে গেছে যে আমরা ওখানে টিকতে পারতেছি না। ওই কারণে আমরা মনে করেন বাধ্য হয়েছি যে রাস্তা ব্লক করতে। এখন এই কারণে মনে করেন জনভোগান্তি তো হচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আবাসন সহ ৩ দফা দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করেছেন জগন্নাথের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সচিবালয় ঘেরার মতো কর্মসূচিও পালন করেন তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে কাকরাইল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি হাসান, ৩ দফা দাবি নিয়ে জবি শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে আছেন এখনো, এবং এর কারণে কিন্তু তীব্র যানজটও সৃষ্টি হয়েছে। যানজট পরিস্থিতি কেমন দেখছেন? যেহেতু শিক্ষার্থীরা আসলে এখানে প্রায় ২৭ ঘন্টা প্রায় অতিক্রম করেছে, তারা কিন্তু তারও অধিক সময় হয়ে যাবে, প্রায় ২৮ ঘন্টা হয়ে যাবে কিছু সময় পরই তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা কিন্তু জানিয়েছেন যে তাদের যে দাবি, সেই দাবির বিষয়ে তারা অনড়। কিছু সময় আগে, অর্থাৎ আমি যদি বলি যে ঠিক ৫:৩০ নাগাদ কিন্তু আসলে এখানে একটি সংবাদ সম্মেলন করা হয় শিক্ষকদের পক্ষ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন, সেই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস আহমেদ, উনি আসলে এই সংবাদ সম্মেলনী করেন এবং তিনি সেখানে জানান যে শিক্ষার্থীদের যে দাবি, এই দাবি একটি যৌক্তিক দাবি। এই দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে ২ মিনিটের মধ্যে আসলে এই জায়গাটিকে তারা ছেড়ে দিবেন এবং তারা সম্পূর্ণ জায়গা থেকে তারা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যাম্পাসে ফিরে যাবেন। কিন্তু আসলে সে ধরনের কোনো উপলক্ষ আসলে আমরা এখানে দেখতে পাইনি। এমনকি আজকে কোনো মন্ত্রণালয় থেকে বা কোনো সরকারি দপ্তর থেকে কোনো কেউ এসে তাদের সাথে বা শিক্ষকদের সাথে বা শিক্ষার্থীদের সাথে যে কথা বলবেন, সেই ঘটনাটাও কিন্তু ঘটেনি। যে কারণে আসলে তারা কিন্তু আগে ৩টি দাবিতে ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা আসলে দাবি আরও একটি বাড়িয়েছে, যে ৪টি দাবি তারা করেছে। মানে পূর্বের 3টি দাবি সহ তাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে, সেই হামলার বিচারের দাবিটাও কিন্তু তারা আসলে যুক্ত করেছেন। এবং এখন পর্যন্ত এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বারবার বিভিন্ন ধরনের থেমে থেমে স্লোগান দিচ্ছেন এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণও করতে চাচ্ছেন। এবং তারা আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এখানকার যারা শিক্ষার্থী নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে, এবং তারা একটা কথাই আমাদেরকে বলছে যে আমাদের যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিটা সরকার কেন মেনে নেবে না। আমি যদি আপনাদেরকে একটু তথ্য দেই যে আসলে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সাধারণত আসলে মাথাপিছু যে ব্যয়, এক একজন শিক্ষার্থীর পিছনে যে মাথাপিছু ব্যয় থাকে, সেই ব্যয় যদি আমি গড়ে ধরি তাহলে সেটা আসলে ১.৫ লক্ষ টাকার উপরে। কিন্তু দেখা যায় যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা হয়ে দাঁড়িয়েছে মাত্র ৮৮,০০০ সামান্য কিছু বেশি, যে কারণে সেই জায়গাটাও কিন্তু তারা তুলে ধরেছেন। আরও একটি বিষয় তারা খুব জোর দিয়ে বলছে যে আসলে সরকার, এই পরিবর্তনের সরকার অনেকগুলো কমিশন করেছেন, তারা অনেকভাবে অনেক সংস্কার করছেন, কিন্তু এখন পর্যন্ত তারা আসলে শিক্ষা কমিশনটি তারা কেন করছেন না, এবং এ কারণেই হয়তো বা শিক্ষার যে অগ্রগতি বা শিক্ষার যে সংস্কার, সেই সংস্কার অনেকভাবেই হচ্ছে না।
পাশাপাশি যদি আমি আর একটু যানজটের দিকে যাই, যে আসলে এই যে দীর্ঘ সময় ধরে যে শিক্ষার্থীদের অবস্থান, এই অবস্থানের কারণে কিন্তু বিশাল একটি এলাকা জুড়ে আসলে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে কাকরাইল মসজিদ মোড়, এই মোড় থেকে কিন্তু আপনি দেখবেন যে তিনমুখী একটি মোড়। এখান থেকে আপনার বাংলা মোটরমুখী যে রাস্তাটি আছে সেই রাস্তাটি ব্লকেট করা রয়েছে। পল্টনের দিকে যাওয়ার যে রাস্তা সেটিও ব্লকেট দেওয়া আছে, এবং মৎস্য ভবনের দিকে যাওয়ার যে সড়কটি আছে সেটিও ব্লকেট দেওয়া আছে, যে কারণে এই রুট থেকে চলাচলকারী সকল যানবাহন কিন্তু বন্ধ। যে কারণে এর আশপাশ থেকে যে সকল সড়ক দিয়ে আসলে যান চলাচল করতে হয় বা নিতে হয়, সেই সব জায়গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার জন্য যাত্রী ভোগান্তিটাও একটু চরমেই পৌঁছেছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং রোগীবাহী যেসব যানবাহন রয়েছে তাদেরকে আরও বেশি রোশনালে করতে হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে আমরা এতটুকুই জানতে পেরেছি, এবং আমরা আসলে অপেক্ষা করছি। আমরা জানতে পেরেছি যে শিক্ষক সমিতির সাথে এখানে একটি প্রতিনিধি দল আসার কথা আছে, কিন্তু সেটা এখনো কনফার্ম না। হয়তো বা আসলে আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। শিকদার মেহেদী হাসান জানাচ্ছিলেন কাকরাইল থেকে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এক বিবৃতিতে আজ নিন্দা জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার সময় কোনো এক দুর্বৃত্ত তার মাথায় পানির বোতল ছুঁড়ে মারে, যা মাথায় লেগে সামান্য আহত হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করে, কোনো ছাত্র এ কাজ করতে পারে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটাতে পারে। অবিলম্বে দায়ী ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যা রাজনৈতিক কারণে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। এছাড়া সরকার কোনো বিশেষ দল বা আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলে জানান রিজভী। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ বাংলাদেশের পতাকার পক্ষে কথা বলছে তাদেরই হত্যা করা হচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাসগুলো যেখানে মুক্ত সুন্দর হবার কথা, সেখানে এখন হত্যাকাণ্ড চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন অগ্রাহ্য করে সরকারের দ্বৈত নীতি অবলম্বন করছেন বলেও সমালোচনা করেন তিনি। দেশের পক্ষে যারা আগ্রাসনের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে। সাম্য হত্যার বিচার দ্রুত না হলে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের কালো ব্যাজ কর্মসূচিতে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারিক কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করার দাবিও জানান তারা। এ সময় ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সাহিত্য সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ করে শোক পালন করে ছাত্রদল। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় নিরাপত্তার দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বলেন, তাদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার ঘাটতি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সিকিউর জায়গায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই বিসি চত্বরে আমরা তার হত্যার বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমার ভাইয়ের আজকের দিনে যাতে ওর খুনের সঠিক বিচার হয়। সাম্য হত্যার বিচার দ্রুত না হলে সারা দেশে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। বাংলাদেশের যুক্ত সংগঠন রয়েছে 1971 সালের পরাজিত শক্তিতে কৃষক রয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন গুপ্ত অবস্থায় রাজনীতি করে। সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যর হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। ছাত্রদল সভাপতির অভিযোগ, ক্যাম্পাসের আশপাশে এখনো একটি কুচক্রী মহল গুপ্ত থেকে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। নিরাপদ ক্যাম্পাসে দাবি তারা পূরণ করবে, শিক্ষার্থীদের দাবি পূরণ করবে, বিচারের দাবিতে
আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা পালন করবো আমরা। সাম্যের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ আসর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ছাত্রদল। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রাম্যমাণ দোকানপাট সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সহযোগিতায় ছিল গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযানে কয়েক শত দোকানপাট স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের পাশ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় জানানো হয়, ঐতিহাসিক এই উদ্যানের নিরাপত্তার স্বার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। পরদিন বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেওয়া হয়। আইসা আমাদের দোকানপাট সব ভেঙে দিছে, চেয়ার ভাঙছে, গাড়ি ভাঙছে, আমাদের এক একটা দোকানের ভিতরে কিছু খাবার সামান টামান ছিল, কিছু বের করতে জানি, টোটালি সব কিছু ভাঙা হয়েছে। দুর্নীতির ও অনিয়মের অভিযোগে দুই উপদেষ্টার সাবেক এপিএস পিও এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুদক। আগামী ২০, ২১ এবং ২২ মে দুদকের মুখোমুখি হতে যাচ্ছে তারা। এদিকে ঋণের নামে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় ৩ সদস্যের কমিটি। এবার অভিযুক্ত ৩ জন সহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের উপর আপনারা আস্থা রাখুন। দুর্নীতিগ্রস্ত যে কোনো ব্যক্তি সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ যদি কোনো অভিযোগ দাখিল করা হয়, সেগুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির অভিযোগে এসব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও তাদের গ্রেপ্তারের দাবি ওঠে। তবে দুদক মহাপরিচালক জানান, কারো চাপে নয়, বরং আইন অনুযায়ী কাজ করবে সংস্থাটি। অনুসন্ধান দল এই অভিযোগ প্রমাণের জন্য সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন, সেই সব দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য রেকর্ডপত্রের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও তাদের বক্তব্য গ্রহণের জন্য ইতিমধ্যে পত্র প্রেরণ করেছেন। এদিকে ঋণের নামে ৪০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য পারভিন হক শিকদার, রণহক শিকদার সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত চললেও কাউকে গ্রেফতার করা হয়নি। একথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার মুক্ত সাংবাদিকতায় বিশ্বাস করে বলে কিছু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠনের গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষকেই আলোচনা সভা। বক্তারা বলেন, নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন সাংবাদিকদের পেশাগত নৈতিকতাও। কখনো রবীন্দ্রনাথের পক্ষ নেওয়ার নামে, কখনো মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়ার নামে তাদের সারিতে তাদের দাঁড়াবার সুযোগ করে দিচ্ছে। ৩ জন ভালো লোকের সঙ্গে একজন ফ্যাসিস্ট সাংবাদিক বা বুদ্ধিজীবী এসে দাঁড়াচ্ছে। গণমাধ্যমের যে ১৭ বছর যে দোষর, যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় না দিয়ে তারা অনেকটা মিডিয়া লিগ পরিচয় দিতেন। সভার মূল বক্তা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার কারও কণ্ঠরোধ করেনি। গত ৯ মাসে কোনো গণমাধ্যম বন্ধ হয়নি, বরং গণমাধ্যমের পরিসর বেড়েছে, তৈরি হয়েছে সহনশীলতার পরিবেশ।
একটা নিউজ আউটলেটও বন্ধ করেনি, বরঞ্চ দু একটা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, আমরা সবগুলোকে যে বলেছেন যে আমার এই নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইন অ্যাক্সেস ব্লক করে রেখেছিল, আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি। 266 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, এসব মামলায় কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এছাড়া অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে। 266 জন জার্নালিস্টের এগেইনস্টে মার্ডার কেস হয়েছে। ডেইলি স্টারের একটা রিপোর্ট এসছে, তারা এটা করেছেন, আমরা ওয়েলকাম করি যে এটা নিয়ে আরো রিপোর্ট করা হচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে 266 যে মার্ডার কেস হয়েছে, কারা কারা করলেন? এটা কি গভর্নমেন্ট করিয়েছে? দেখেন, ব্লেমটা কিন্তু আমাদের দিকে আসে যে না, আমরা আপনারা করেন নাই ঠিকই, কিন্তু আপনারা তো অ্যাকশনই নিতে পারেন। শফিকুল আলম বলেন, অতীতে অনেক গণমাধ্যম ফ্যাসিবাদকে সহায়তা করলেও বর্তমান সরকার তাদের প্রতি প্রতিহিংসা দেখায়নি। বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি, আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেলিউর ছিল। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় 3 দিনের শীতাতাপ যন্ত্রের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, দেশে উৎপাদিত অনেক কৃষি পণ্য সংরক্ষণের অভাবে নষ্ট হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে বাজারে। সমস্যা সমাধানে আধুনিক কোল্ড চেইন ব্যবস্থা উন্নয়নের বিকল্প নেই। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান তিনি। প্রদর্শনীতে কোল্ড চেইন এবং স্টোরেজ খাতের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হয়। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। So this is how ASHRAE can help the industry. I hope. রাঙামাটির বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে 3 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। বিকেলে উপজেলার আর্যপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, কজইছড়ি সীমান্ত সড়ক থেকে লাকড়ি বোঝাই করে ট্রাক্টরটি বাঘাইছড়ির দিকে যাচ্ছিল। পথে আর্যপুর রাবার বাগান এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান 3 জন, আহত 2 জনকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।